আমরা চারটা মডিফিকেশন, তার মধ্যে রিজেনারেশন, কম্প্রেসর, ইন্টারকুলিং, টারবাইন, প্রিহিট, এই তিনটা গতকাল মোটামুটি দেখাইছি। ওয়াটার ইনজেকশন করলে কি হয়? এয়ারের মধ্যে আমরা জানি, এয়ার বলতে আমরা বুঝি ড্রাই এয়ার প্লাস ওয়াটার ভেপর। এই ওয়াটার ভেপর কম বেশি যদি করা যায়, অর্থাৎ এয়ারের মধ্যে আরো একটু ওয়াটার ভেপর নেওয়ার ক্যাপাসিটি আছে, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি নট 100%। এটা চিন্তা করে একটু ওয়াটার স্প্রে করা যায় কিনা। স্প্রে করলে পরে ওয়ার্কিং ফ্লুইড, কারণ ওয়ার্কিং ফ্লুইড বলতে এখানে এয়ার, টোটাল এয়ার প্লাস ফুয়েল, ওরা কম্বাসন, সেটাই যাবে টারবাইন। সুতরাং মাস অফ ওয়ার্কিং ফ্লুইড যেটা টারবাইনে যাবে সেটা হচ্ছে ফুয়েলের মাস প্লাস এয়ার, দুটো যুক্ত। এয়ারের মধ্যে আবার ড্রাই এয়ার প্লাস ওয়াটার, এই ওয়াটার ভেপর যদি স্প্রে করা যায় টোটাল ওয়ার্কিং ফ্লুইড বেড়ে যায়, মাস পাওয়ার হয়ে যায়। এই উদ্দেশ্যে এটা করা, কেয়ারফুল হইতে হবে, কোনো বস্তু বেশি ওয়াটার না ঢুকে, তাহলে আবার টারবাইনে ব্লেড নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। কম্প্রেসরের পরে এই ওয়াটারটা ইনজেক্ট করে, রিজেনারেশন থাকলে থাকে, রিজেনারেশন সবাই দেখো সব দেখানো হচ্ছে। এই দূর থেকে কম্প্রেস এয়ারের মধ্যে যখন এয়ার ওয়াটার স্প্রে করা হয়, তখন সাইকেলটা 1 থেকে 2 কম্প্রেস হওয়ার পরে সে এখানে, এখান থেকে আবার তাহলে আমাকে রিজেনারেট করে এইখানে নিতে। আগে যদি আমার এক্সিট পয়েন্টটা 9 প্রাইম হতো, সেটা এখন 9 হয়ে গেল, কারণ আমাকে বেশি হিট। আগে যদি 7 থেকে 9 প্রাইমে এক্সস্ট গ্যাসের টেম্পারেচার ফল করতো বিকজ অফ রিজেনারেশন, এয়ারের টেম্পারেচার রাইজ করতো 2 থেকে 4 বিকজ অফ রিজেনারেশন। এখন ওয়াটার স্প্রে করাতে এক্সস্ট গ্যাসের টেম্পারেচার 7 থেকে 9 এ চলে আসলো, এয়ারের টেম্পারেচার 2 থেকে 3 তে আসলে রিজেনারেশনে 3 থেকে 4, 4 থেকে 5 কম্বাসন, টারবাইন। তাহলে এটাই হচ্ছে কথা। The quantity of water to be injected is that which would saturate the compressed air at T3. ওই যে এয়ারের স্প্রে পরে যে এয়ারটা থাকবে সেটা যেন স্যাচুরেটেড, মানে স্যাচুরেটেড মানে সাইক্লোমেট্রিক স্যাচুরেটেড, এটুকু সে পার্টিকুলার প্রেসার টেম্পারেচার যে পরিমাণ ওয়াটার ভেপর সে নিতে পারে, that is saturated. A greater amount of water results in liquid carried through, which although it results in somewhat increased work and results in reduced efficiency compared with that of the saturated air and in fouling of the generator, because second temperature difference and associated thermal stress. কোন অবস্থায় যেন এয়ার স্যাচুরেশনে বেশি পানি স্প্রে না করে। The increase in work of the turbine plant with water injection is a result of increased turbine work, the increased mass flow rate of air and water vapor without a corresponding increase in compressor work. কারণ কম্প্রেসরের পরে তুমি এটা ঢুকাচ্ছ, তাহলে কম্প্রেসরের পাওয়ার রিকোয়ারমেন্ট একই থাকলো, টারবাইনে ওয়ার্ক বেড়ে গেল, এদিকে মাস বেড়ে গেল। এখানে the increased mass দেখা যাচ্ছে তো না? The increased mass stems from the saturated vapor at 0.3 minus the water vapor originally in the air at 0.1. 0.3 moisture content, 0.1 moisture content. The beautiful. This is the cyclometric ratio. It is 0.3 moisture ratio. এটাকে বলে আমরা absolute humidity. kg water per kg fluid. এটা হচ্ছে omega 1. 0.1 এর vapor pressure, 0.3 vapor pressure, 0.1 এর 3 pressure, total pressure, 0.1 এর total pressure, 0.1 এর vapor pressure.
এটার জন্য আমাদেরকে জানতে হবে 0.1 এর কন্ডিশন। তবে মনে রাখতে হবে 0.1 এর ময়েশ্চার কন্টেন্ট ওমেগা 1, 0.1 এর ময়েশ্চার কন্টেন্ট ওমেগা 1 আর এখানকার ময়েশ্চার কন্টেন্ট ওমেগা 2 সেম। এখানে এয়ারের প্রপার্টি চেঞ্জ হতে পারে, কিন্তু কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার এটা সেম। এখানে তোমার ওমেগা ওমেগা 1 আর ওমেগা 2 সেম। তো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? ডিসকানেক্ট হয়ে গেছে। জি স্যার, যাচ্ছে স্যার। তাহলে এই কোয়েশ্চেন থেকে আমরা 0.13 আমাদের ময়েশ্চার কন্টেন্ট হ্যান্ডেন, অর্থাৎ কত পর্যন্ত আমরা ময়েশ্চার দিতে পারবো আমরা বের করতে পারবো। পয়েন্ট এখানে তোমাকে বুঝতে হবে একটা এনার্জি ব্যালেন্স আছে। যদি আমি জানতে চাই 0.3টা কি, 0.3টা যদি বের করতে হয় একটা এনার্জি ব্যালেন্স থেকে বের, তো মনে রাখতে হবে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এখানে কি হচ্ছে এই পয়েন্টে এই পয়েন্টে এয়ারে এনার্জি চেঞ্জ হচ্ছে, ইভেন এমনকি ওয়াটার এনার্জি চেঞ্জ হচ্ছে। এই দুটো এনার্জি যদি আমরা ব্যালেন্স করি, দিস ইজ দ্য ইকুয়েশন। The temperature at 0.3 can be obtained by energy balance on the dry air and water vapor. তাহলে এখানে প্লাস মাইনাস হইতে পারে, বইতে হয়তো অন্যরকম আছে, আমি জাস্ট উল্টাপাল্টা করে লিখছি বুঝার সুবিধার্থে। 0.2 অর্থাৎ কম্প্রেশনের পরে এয়ার স্প্রে করার আগে ড্রাই এয়ার এনথালপি, আর স্প্রে করার পরে এয়ার এনথালপি, যেহেতু টেম্পারেচার কমে যেতে পারে, কমে যাবে, এই দুটা বিয়োগফল সাথে কি হইলো, কি পরিমাণ ওয়াটার তুমি স্প্রে করলাম, ওমেগা 2 মাইনাস ওমেগা 1, দ্যাট ইজ ওমেগা 2, যাই বলো, এই পরিমাণ ওয়াটার তুমি স্প্রে করলা, ভেপর এনথালপি, এয়ারের মধ্যে ভেপর এনথালপি, আর যে ওয়াটার স্প্রে করলা তার এনথালপি, এটা দুটো টেম্পারেচার ডিফারেন্ট হতে পারে। এইটা হচ্ছে আমার ব্যালেন্স। এনার্জি ব্যালেন্স কেমনে করলা, এয়ার বলতে ড্রাই এয়ার, ওয়াটার ভেপর, এই এয়ার বলতে ড্রাই এয়ার, সবসময় এ লিখলে সাইক্লোমেট্রিতে ড্রাই এয়ার, ড্রাই এয়ারের যে এনার্জি চেঞ্জ আর ওয়াটারের যে এনার্জি চেঞ্জ, দুটার পার্থক্য ব্যালেন্স। এখান থেকে তোমার যদি কিছু বের করতে হয় তুমি বের করলা,
যদি আমাকে ট্রায়ালের করে, কারণ T3 যদি বের করতে হয়, এটার মধ্যে T3 আছে, এটার মধ্যে T3 আছে, বুঝে গেছেন? স্যার হ্যাঁ বলো। স্যার এখানে মাস ফ্লো রেট বাড়তেছে, ঠিক আছে, কিন্তু এখানে কি ইয়ার এর মাস কি বাড়তেছে নাকি? নো 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 নো, ইয়ার বলতে ড্রাই ইয়ার, ইয়ারের মাস বাড়তেছে। তাহলে স্যার আমার এনথালপির সাথে যে মাসটা গুণ হচ্ছে ওইটা মিলে তাহলে আমার ইয়ারের সঙ্গে তো কোনো মাস নাই। কিলোজোল পার কেজি ড্রাই ইয়ার, এটা ইট হচ্ছে কিলোজোল পার কেজি, এটা হচ্ছে কেজি পার কেজি ড্রাই ইয়ার, এটা হচ্ছে কিলোজোল পার কেজি ওয়াটার ভেপর, এটা হচ্ছে কিলোজোল পার কেজি ওয়াটার। এই ওয়াটার ভেপর সঙ্গে এটা কেজি ওয়াটার পার কেজি ড্রাই ইয়ার, কেজি ওয়াটার কাটা, তাহলে এই ইউনিট চলে আসবে। আমার সাইক্লোমেট্রিতে কেন ড্রাই ইয়ারকে স্ট্যান্ডার্ড রাখা হচ্ছে? কারণ তুমি ওয়াটারের মধ্যে ওয়াটার স্প্রে করো, এটাকে আমরা বলি হিউমিডিফিকেশন। ওয়াটারকে সরাই নেই, এটা বলি ডিহিউমিডিফিকেশন। কিন্তু ড্রাই ইয়ার কখনো রিমুভ হয়, ও কিন্তু ওইখানে থাকে, কথা বুঝছো? ওর পরিমাণ ফিক্সড, ওই জন্য ড্রাই ইয়ার, ওইটাই মূলত কারণ যে ড্রাই ইয়ার রেসপেক্ট সবকিছু। সাইক্লোমেট্রিতে ইয়ার বলতে বোঝায় ড্রাই ইয়ার প্লাস ওয়াটার। ড্রাই ইয়ার এই যে লিখতেছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্রাই ইয়ার। আর যদি পুরো ইয়ারের লিখতে হয় তাহলে লিখবো H2, যেটার মধ্যে ইয়ার আছে, ওয়াটার ভেপর আছে। এই HA1 তুমি সাইক্লোমেট্রিতে পাবা না, এটা তোমার CPDLT দিয়ে বের করতে হবে। আর যদি তুমি H2 লেখো 0.2 তে ইয়ারের এনথালপি, দ্যাট উইল ইউ গেট ফ্রম সাইক্লোমেট্রি। সাইক্লোমেট্রি চার্টে ওই ভ্যালু দেওয়া আছে। সাইক্লোমেট্রি চার্টে তো শুধু ইয়ারের এনথালপি দেওয়া নেই, টোটাল ইয়ার, ড্রাই ইয়ার এনথালপি দেওয়া নেই, টোটাল ইয়ার, অর্থাৎ ইয়ার প্লাস ওয়াটার। বুঝা গেছে? জি স্যার। সো এখানে মাস ফ্লো রেটটা যে বাড়তেছে তার কারণে আমার যে পাওয়ারটা ইনক্রিজ করতেছে। হ্যাঁ এই যে স্যার হ্যাঁ বলো। মাস ফ্লো রেট, আমার তো ওয়াটার ভেপর বাড়তেছে, এয়ার তো এয়ার তো আগের মতো আছে। না না, ইয়ার সমান সমান ড্রাই ইয়ার প্লাস ওয়াটার। দিস ইজ কল এয়ার, ওয়াটার ভেপর, দিস ইজ কল এয়ার। তাহলে আমরা এইটাকে বাড়াচ্ছি, এটা বাড়লে আমার এই ইয়ারটা বেড়ে গেল, এই ইয়ারটা যাচ্ছে তোমার কম্বাশন চেম্বারে। তাহলে কম্বাশন প্রোডাক্টস, সিম্পলি তুমি এয়ার ইউজ করতেছো 40% RH, ওটার মধ্যে যে ময়েশ্চার, আরেকদিন এয়ার ইউজ করলা সেটার মধ্যে ময়েশ্চার 80%, 40% ময়েশ্চার বেড়ে গেল না? জি স্যার। ভালো, এটা তো ন্যাচারালি ভালো। এটাই যদি তুমি করো আর কি, তোমার স্কোপটা 100%, এটাই বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গ্যাস টারবাইন এর আগে দেখবে বলা হয়েছে শ্যাফট, সিঙ্গেল শ্যাফট ডাবল শ্যাফট। আচ্ছা, এইখানে তোমার এটা হচ্ছে ডাবল শ্যাফট। কারণ এই শ্যাফটটা তোমার লোড নেয়, লোড মানে যেই ইউটিলিটি লোড কিংবা কোনো পাওয়ার কম্প্রেসার যাই চালাও, এইটা হচ্ছে, কিংবা কোনো প্রপেলার চালাও, এটা সেই লোড। আর এই টারবাইন কম্প্রেসার লোড আলাদা করে দিই, এটাকে বলে ডবল শ্যাফট। আর যদি এইটাতে কারেন্টেড থাকতো তো এটা হচ্ছে সিঙ্গেল শ্যাফট। আচ্ছা, এখন if the gas turbine is required to operate at a fixed load and fixed speed condition, such as in base load power generation schemes, the single shaft arrangement is the most. Constant load এ স্পিডে চলতেছে, কোনো চেঞ্জ নাই, একটা শ্যাফটে কোনো সমস্যা, কিন্তু যেটা লোড চেঞ্জ হবে, স্পিড চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে ডাবল শ্যাফট সুবিধা। When flexibility in operation is of paramount importance, for example, when driving a variable speed load such as pipeline, compressor, marine propeller or road vehicle, ওই যে তোমরা দেখো বিভিন্ন ভেহিকল ম্যাক্সিমাম স্পিড রিচ করার জন্য রান করে, ওগুলি কিন্তু টারবাইন দিয়ে চলে, 200-300 কিলোমিটার/আওয়ার টারবাইন দিয়ে চলে। The use of mechanically independent power turbine is desirable in double shaft arrangement
the high pressure turbine drives the compressor and the combination acts as a gas generator for the low pressure turbine. এটাকে বলে gas generator. এই অংশটাকে gas generator, low pressure turbine. The double shaft arrangement has a significant advantage in ease of starting compared to single shaft unit because the starter needs only to be sized to turn over the gas. যখন তুমি স্টার্ট করবা তখন তোমার স্টার্টিং সিস্টেম তাকে শুধু এইটুকু নিয়ে চিন্তা করতে হবে, হাই প্রেসার টারবাইন আর কম্প্রেসর। যদি এটা ডবল সিঙ্গেল শ্যাফট হইতো তাহলে যে স্টার্ট করতে হবে পুরোটাকে ঘুরাই দিত, তার ক্যাপাসিটি একটু বাড়তি হতো। তাহলে এখন এই ডবল শ্যাফট হওয়াতে যে স্টার্টিং সিস্টেম, মোটর, টর্ক, পাওয়ার যা রিকমেন্ড বলো সেটা কম, কারণ সে শুধু এই কম্প্রেসর, এই গ্যাস জেনারেটর, এই কম্প্রেসর টারবাইন, হাই প্রেসার টারবাইন এই অংশটাকে সে শুধু ঘুরাইতে পারলেই হইল। প্রথমে তাকে কম্প্রেসরকে ঘুরাইতে, ঠিক আছে? কম্প্রেসর ঘুরলো, হ্যাঁ এটা ঘুরবে, এয়ার কম্প্রেস হইলো, ফুয়েল ইনজেক্ট হইলো, আগুন ধরলো, এটা পাওয়ার জেনারেট করতে শুরু করলো, তখন ওই পাওয়ার থেকে কম্প্রেসর আসলো আর কম্প্রেসর রূপান্তর করে। এইভাবে যদি এটা সিঙ্গেল শ্যাফট হতো তাহলে শুরুতে এইটা সহ ঘুরে যেত। এটি বলে a disadvantage of the separate power turbine, however, is that shedding of electrical load can lead to a rapid overspeeding of the turbine. This turbine and the control system must be designed to prevent this. মনে করো হঠাৎ করে লোড কম বেশি, লোড কমে গেল, লোড যখন কমে যাবে এই দিক থেকে যা আসার সবটা আসতেছে, তাহলে এটার স্পিড বেড়ে যাবে। তোমাকে সেরকম কন্ট্রোল সিস্টেম থাকতে হবে যেন স্পিড বেড়ে যায়। আর যদি সিঙ্গেল শ্যাফট হইতো, লোড যদি হঠাৎ করে কমে যাইতো, তখন বাড়তে গেলে পুরো সিস্টেমকে বাড়াইতে হইতো, তখন যে পরিমাণ ওভার স্পিডিং হইতো, ডবল শ্যাফট হওয়াতে ওভার স্পিডিংটা বেশি হয়ে যাবে। সুতরাং এদিকে তোমার বাড়তি খেয়াল রাখতে হবে, সিস্টেম থাকতে হবে যেন ওভার স্পিডিং না হয়। কারণ এটার সঙ্গে জেনারেটর যদি থাকে, জেনারেটর একটা স্পিড আছে, ফিক্সড স্পিড, ওই স্পিডে এসে ঘুরতেছে, বুঝা গেছে? সিঙ্গেল শ্যাফট, ডাবল শ্যাফট। Materials, the components that suffer most from a combination of high temperature, high stresses, and chemical attack are those of the turbine first stage fixed blades and moving blades. প্রথম stage high temperature আছে কমতে থাকে, they must be weldable, castable, and must resist corrosion, oxidation, and thermal fatigue. Fixed blade, cobalt based alloy, just জেনে রাখো কোনটা কি ম্যাটেরিয়াল। মুভিং ব্লেড, cobalt based alloys with high chromium content, এটা হচ্ছে তোমার মুভিং ব্লেডের ম্যাটেরিয়াল, এটা ফিক্সড ব্লেড। কুলিং, কুলিং খুব ইম্পর্টেন্ট। Generally blades surfaces should be kept below 900 degrees centigrade. ব্লেডের সারফেস ম্যাটেরিয়ালের উপর নির্ভর করতে, সারফেস 900 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্যাস টেম্পারেচার অনেক হাই। To reduce corrosion to a tolerable degree, a blade is cooled by being made hollow so that coolant can circulate through. তোমরা যারা হিট ট্রান্সফারের এক্সপেরিমেন্ট প্রজেক্ট নিচ্ছ, হিট ট্রান্সফার এনহ্যান্সমেন্ট, এগুলি হয়েছে, দেখা গেল যে ডিম্পেল সারফেস, সারফেসের উপরে ডিম্পেল, ডিম্পেল উঁচু নিচু, এই ডিম্পেল কিংবা রিব, অনেক ধরনের এনহ্যান্সমেন্ট টেকনিক আমরা আন্ডারগ্রেডে তোমরা করতেছো, 15 ব্যাচও করছো, অনেক 14, 13 অনেক বছর ধরে করে যাচ্ছে বিভিন্ন রকম। এই ধরনের বিভিন্ন টেকনিক এটা ভিতরে আছে। এয়ার ঢুকবে, ঢুকে এয়ার ঢুকে এই দিক দিয়া টিপ দিয়ে বেরিয়ে যাবে, এয়ার ঢুকবে এরকম করে ঢুকা আবার এদিক দিয়ে বেরিয়ে যাবে, আবার এয়ার ঢুকবে এদিক দিয়ে বেরিয়ে যাবে, এয়ার এদিক দিয়ে বেরিয়ে যাবে। এই যে মনে করো এই ফুটাগুলো দিয়া এয়ার কিংবা কুলেন্ট বেরোবে, বের হয়ে এই সারফেসের উপরে একটা কোটিং এর মতো, ফিল্মের মতো তৈরি করবে, তাহলে সারফেসটা ঠান্ডা থাকবে। একইভাবে ওই দিকেও, এই পাশে এই যে এইদিকে আসতেছে কুলেন্ট এইভাবে, আবার এই দিক দিয়ে বেরোবে, এই কুলেন্ট গুলা তোমার সারফেসটাকে কুল করবে। কুলেন্ট হিসাবে এয়ার ইউজ হইতে পারে, ওয়াটার ভেপর ইউজ হইতে পারে,
ঠিক আছে, সুতরাং ম্যাটেরিয়াল শুধুমাত্র টারবাইন ব্লেড এরকম বাইরে থেকে দেখলে যেরকম মনে হয় তা না, ভিতরে তোমার কুলিং সিস্টেম আছে। এই যে ব্লেড, air for gas temperature up to 1550 degree centigrade, water for gas temperature above 1315 degree centigrade, hybrid system for intermediate stage। তোমরা ওয়াকিলে বই পড়বা, মাথু শর্মা, এই বইটা এইখান থেকে আমি সাধারণত অঙ্ক দেই, এই বই থেকে অঙ্ক করি, ঠিক আছে? এই চ্যাপ্টার শেষ। প্রশ্ন আছে? ময়মিনুল, মাথুরের বইটা কি অ্যাভেলেবল? সব বই অ্যাভেলেবেল আমার কাছে, যেটা আছে তোমাদের কাছে থাকবে। স্যার ওয়াকিলের বইটা তো স্যার পাই নাই স্যার। এই আগে বইটা বই- এখনো পাও না, এই বইটা তো তোমাদেরকে রাখতেই হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওয়াকিলের বই না থাকলে কেমনে হবে? কতগুলো বই তো তোমাদের রাখতে হবে কালেকশনে। স্যার নীলক্ষেতেও স্যার খুঁজছিলাম এন্ড কি স্যার করবো মানে নিউ খেতে খুঁজছি তো? নিউ খেতে খুঁজছিলা, নিউ খেতে অর্ডার দিবা, সঙ্গে সঙ্গে বানাই দিবে। আর কি বলছিস? ওয়াকিলের বই তো তুমি নীল খেতে কেন, তুমি নিমাকারে যাও, যে কোনো দোকানে যাও, সুমনে যাও, ওয়াকিলের বই তো অ্যাভেলেবেল। গেছো নিমাকারে, গেছো? নিউ মার্কেটে যায় না স্যার। নিমাকারে যাও, ওই সুমন আছে একটা, সব বই আছে। আচ্ছা স্যার। ওয়াকিলের বই তো নীল খেতে কোন বই খুঁজবা, যেই বই নিউ মার্কেটে নেই তারা সেটা নীল খেতে চোরাই কাজ করে, কপি করে, টাইম নেই, অর্ডার দিলে ফটোকপি করে দিবে। কিন্তু ওয়াকিলের বই তো দরকার নেই, ওয়াকিল বই তো কয়েকশো টাকায় পাওয়া যায়, সুন্দর তো। ওয়াকিলের বই চেহারা দেখছো কখনো? এই যে ওয়াকিলের বই, উল্টো দেখাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এটা কি উল্টা দেখাচ্ছে? উল্টা? না স্যার, ঠিক দেখাচ্ছে স্যার। ও, আমি উল্টা দেখেছি। আচ্ছা, এই যে ওয়াকিলের বই, ঠিক আছে, এরকম মোটা। এটা আমি কিনছি 98 সালে, এটা এখনো পাওয়া যায়, পাওয়া যায়, কোনো সমস্যা নেই। এটা কিনছি আইডিয়াল লাইব্রেরি থেকে, নিউ মার্কেটে সব বই পাওয়া যায়। বলবা বই পাঠাই দেবে। হ্যাঁ, যাক, কিছু কিছু বই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওয়াকিলের বই, হেউডের বই, ওটা অনেক পুরনো বই, না পাও ওয়েবসাইটে চড়াই আছে, এটা বুঝবা। তারপর তোমার এই বইটা তো গত সেমিস্টারে লাগে। তারপর এই যে বললাম মাথুর, ইন্ডিয়ান বইটা অ্যাভেলেবল, এই ইন্ডিয়ান বই খুঁজতে হয় না, এদের জ্বালায় তো অন্য বই পাওয়া যায়। সব বই তো ইন্ডিয়ানরা নিয়ে নিচ্ছে, জি স্যার। প্রত্যেক এক্সপার্ট, প্রতিটা সাবজেক্টে ওরা বই লেখে। এই বই অবশ্যই পাবো, মাথুরের বইও আমার কাছে আছে। টেইলরের বইটা মাথুরের বইও অ্যাভেলেবেল, ওই যাবা নিউ মার্কেটে, আইডিয়াল। আমি এখন সুমনে যাই, সুমনে অনেক ভালো ভালো বই পাওয়া যায়। স্যার
ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম, থ্রাস্ট প্রপালশন। আমরা পরবর্তী চ্যাপ্টারটা শুরু করি। স্যার অ্যাসাইনমেন্ট নেবেন বলছিলেন গ্যাস হ্যাঁ টারবাইনের? হ্যাঁ হ্যাঁ, গ্যাস টারবাইন অ্যাসাইনমেন্ট কবে দিবা আমাকে জানাই দাও। জি স্যার, তাহলে সি এর কথা বলবো স্যার। হ্যাঁ বলে দাও, পুরা পুরা গ্যাস টারবাইন সিলেবাস 20 মিনিট অ্যাসাইনমেন্ট। পুরাটা স্যার? হ্যাঁ হ্যাঁ, পুরোটা একদম পুরোটা ভালো করে করে ফেলো। আচ্ছা, থ্রাস্ট প্রপালশন, তাহলে আমরা গ্যাস টারবাইন করে আসলাম। গ্যাস টারবাইন এখানে একটা কাজে লাগে। প্রপালশন ইজ দ্য অ্যাক্ট অফ চেঞ্জিং দ্য মোশন অফ এ বডি। একটা জাহাজকে মুভ করে দিতেছে প্রপালশন সিস্টেম, একটা এয়ারক্রাফট মুভ করতেছে প্রপালশন সিস্টেম, একটা নৌকা মুভ করতেছে প্রপালশন সিস্টেম। Propulsion mechanisms provide a force that moves bodies that are initially at rest, changes a velocity, overcomes retarding forces when a body is propelled through a medium. These are the functions of propulsion. Propulsion systems অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে প্রথম যে সিস্টেম সেটা হচ্ছে প্রপেলার সিস্টেম। প্রপেলার কি? এই একটা ফ্যান চলতেছে, ফ্যান কি করে, এখানকার বাতাস, যেই বাতাসটা ছিল সিএ ভেলোসিটি, রিলেটিভ টু আনডিস্টার্বড স্ট্রিম, সিএ থেকে এই ফ্যান এই বাতাসটা কি করলো, সিজেতে নিয়ে গেল। এই সিজেতে নেওয়াতে তুমি এখানে দাঁড়ায়া ফ্যানের বাতাস পাইতেছো, আর যদি ফ্যানটা না চলতো এই বাতাস তোমার কাছে আসতো। বুঝা গেছে? এটাই কাজ হচ্ছে এই ফ্যানের, এটা একটা প্রপেলার। এই প্রপেলারের কাজ হচ্ছে একই। তাহলে সে কি করলো, সিএ কে বাড়ায়া সিজে করলো। তাহলে সিএ এবং সিজে এই দুইটা ভেলোসিটি চেঞ্জ মানে মোমেন্টাম চেঞ্জ। মোমেন্টাম চেঞ্জ মানে কি? চেঞ্জ অফ মোমেন্টাম মানে ফোর্স। তাহলে একটা ফোর্স হইলো, তাহলে এই ফোর্স এই দিকে ফোর্স করতেছে, তাহলে উল্টা দিকে থ্রাস্ট। এটা খুব জোরে চলবে, ফ্যান আসতে চলে বলে ঠিক আছে। ফ্যান যদি ওই প্রপেলারের মতো জোরে চালা দাও, ছাদ ভেঙে বেড়ে যাবে। ভেরি সিম্পল, বুঝা গেছে? তাহলে কি হলো, বাতাস এদিকে সে থ্রাস্ট দিবে, চেঞ্জ অফ মোমেন্টাম উল্টা দিকে থ্রাস্ট দিবে, তাহলে এটা বডিটা মুভ করবে। বুঝা গেছে? The propeller accelerates a part of the fluid in which it is operating from the relative velocity CA between the body and the undisturbed stream. C হচ্ছে এই ভেলোসিটি, এটা রিলেটিভ ভেলোসিটি, এইটার সঙ্গে আনডিস্টার্ব রিলেটিভ ভেলোসিটি টু এ গ্রেটার ভেলোসিটি সিজে, ওই একই জিনিস আনডিস্টার্ব। অনলি দ্য এক্সিয়াল কম্পোনেন্ট, এখানে এক্সিয়ালি দেখানো হয়েছে, অনলি দ্য এক্সিয়াল কম্পোনেন্ট অফ the jet velocity is useful for forward propulsion of this and this is CG, অর্থাৎ এক্সিয়াল অংশ। যদি অন্যদিকে থাকে সেটা হবে, তো আমি এখানে এক্সিয়াল দেখাচ্ছি। প্রপেলার সিস্টেম, ঠিক আছে, জোরে চলবে, ঘুরবে, বাতাসকে পিছন দিকে ঢাকা দিবে, ও সামনে, ঠিক আছে, প্রপেলার এয়ার। টার্বোজেট, নেক্সট হচ্ছে টার্বোজেট, another kind of propulsion system. The surrounding air, আচ্ছা আগে ছবি দেখাই দিই। This is টার্বোজেট। কি হচ্ছে এখানে, এইটা হচ্ছে আমার কম্প্রেসর। কম্প্রেসরের কাজ কি, আর কি কম্প্রেসর, এয়ারটা ঢুকবে, ঢুকার আগে এই অংশটা ডিজাইনটা হবে ডিফিউজার, অর্থাৎ র্যাম কম্প্রেশন ব্যবস্থা করে। ডিফিউজার, তাহলে একটু প্রেসার বাড়লো র্যাম কম্প্রেশনের মাধ্যমে। এটা হচ্ছে আমার রোটারি কম্প্রেসর, প্রেসার বাড়লো, কম্প্রেস এয়ার চলে গেল কম্বাসন চেম্বারে, হুইল স্প্রে হইলো, আগুন ধরাইলা, কম্বাসন হচ্ছে, পুরোসে কম্বাসন, হট চলে গেল টারবাইনে, টারবাইন পাওয়ার তৈরি করলো, এই পাওয়ার দিয়ে আমি কম্প্রেসরকে ঘুরাইলাম এবং টোটাল এনার্জি
টারবাইনে যাবে না, বাকি এনার্জি কি হবে, এই নোজল দিয়া কনভার্ট হবে, কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জি তৈরি হবে। তাহলে ঢুকলো এয়ার, মাস, এয়ারের ভেলোসিটি চিন্তা করবা, যেটা অ্যাকচুয়ালি পরবর্তী ফ্লাইটের ভেলোসিটি, ফুয়েলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ফ্লাইট অ্যাকচুয়ালি 0। তাহলে এই ভেলোসিটি এবং এই সব মাস মিলে একটা হিউজ চেঞ্জ অফ এমবি, এই চেঞ্জ অফ এমবিতে একটা থ্রাস্ট। প্রেসার, প্রেসার এখান থেকে র্যাম কম্প্রেশন, রোটারি কম্প্রেশন, প্রেসার বাড়তেছে, কম্বাসন, কনস্ট্যান্ট প্রেসার, টারবাইন এক্সপ্যানশন, নোজলেও প্রেসার কমলো, ভেলোসিটি বেড়ে গেল। কোথাকার ভেলোসিটি কোথায় চলে গেল, তাহলে তোমার থ্রাস্ট হবে। সোজা কথা আমাকে ভেলোসিটি চেঞ্জ করতে হবে। এখানকার প্রপালশন সিস্টেমের মেইন জিনিস হচ্ছে যেই ফ্লুইডের মধ্যে থাকবা, কিংবা যদি ফ্লুইডের মধ্যে না থাকো, ওর থেকে কিছু বের করতে হবে। একটা বোতলের মধ্যে যদি, প্লাস্টিক বোতলের মধ্যে যদি তুমি প্রেসারাইজ করে পানি ঢুকাও, তারপর যদি ছেড়ে দাও, কি হবে, পানি বেরোবে, ওইটাও মুভ করবে, একই জিনিস। এটা কথা তোমার থেকে হাই ভেলোসিটিতে কিছু বের করতে। The surrounding air enters the inlet section, which is designed as a diffuser. The air is slowed down, and a part of the kinetic energy of the air stream is converted into pressure. This type of compression is called ram compression. তোমরা ram compression টার্মটা অবহিত আছে, আমরা আইসি ইঞ্জিনে ram এফেক্ট একই জিনিস। র্যামের মাধ্যমে একটা ধাক্কা দিয়ে প্রেসার বাড়ায়। Further compression is achieved in a achieved in a rotary compressor, which is usually axial flow type. The pressurized air then flows into the combustion where fuel is added. The temperature rises rapidly due to combustion of fuel, which occurs sensibly constant pressure at the hot combustion products. এখানে তোমার টেম্পারেচার, এখানে তুমি যে এয়ারটা দিয়া বার্ন করতেছো, তা আবার অনেক সময় হয় কি কিছু এয়ার বাইপাস করে কম্বাসন প্রোডাক্টসে মিশানো হয়, কারণ কম্বাসন প্রোডাক্টস খুব বেশি গরম হয়ে গেলে সমস্যা। ওই জন্য এটা হয়তো দেখানো হয়নি। অর্থাৎ কিছু কম্বাসন, কিছু এয়ার সে কম্বাসন প্রোডাক্টের সঙ্গে চেম্বারে যাবে না, না গিয়া ওর সঙ্গে মিলে টেম্পারেচার কমায়। The hot combustion products then enter the gas turbine where they undergo limited expansion. পুরোটা এক্সপ্যানশন পাওয়া যাবে। এটা যদি একটা পাওয়ার প্রডিউসিং হইতো, পুরোটাই তোমার এক্সপ্যান্ড করতে হইতো, আদারওয়াইজ বাকিটা লস। তাও ওই লস আবার আমরা ওই যে কম্বাইন্ড সাইকেল ইউজ করি, এখানে তো এই সাইকেল ইউজ করার সুযোগ নেই, সব বেড়ে যাবে। Limited expansion. The turbine is designed to produce power which is just sufficient to drive the compressor. So the compressor plus auxiliaries. The exhaust from the turbine is at a pressure which is considerably in excess of atmospheric pressure. তাহলে এখন atmospheric pressure থেকে বেশি আছে। These gases are then expanded in the exit nozzle and occurs the conversion of energy of hot gases into kinetic energy. এইটা হলো আসল কাজ। এই যে নোজলে আসল কাজ, তার মানে আমাকে নোজলের জন্য গ্যাস রাখতে হবে ভালো প্রেসারে, যাতে করে আমি কনভার্ট করে ভেলোসিটি তৈরি করতে পারি। তাহলে এই গ্যাসটা আসবে কোত্থেকে? আসবে একটা বার্নার থেকে। বার্নারে কি ঢুকাবো? এয়ার ফুয়েল ঢুকাবো। বার্নারে এয়ার বেশি ঢুকানোর জন্য আমি কি করবো? এয়ারকে কম্প্রেস করবো। এয়ার কম্প্রেস করতে গেলে আমার কম্প্রেসর লাগবে। এই কম্প্রেসরের পাওয়ার কোথা থেকে পাবে? টারবাইন থেকে। এই কম্প্রেসর পাওয়ার যদি তোমার না লাগতো, এই কম্প্রেসর যদি না থাকতো, তাহলে তো তোমার টারবাইন দরকার ছিল।
টারবাইনের কাজ হচ্ছে ওই যে তোমার এয়ার কম্প্রেশনের যে পাওয়ারটা দরকার সেটা তৈরি করা, বুঝা গেছে? তাহলে আমাদের যদি কোনো কারণে আমরা যদি এয়ার কম্প্রেসড অবস্থা পেয়ে যাই তাহলে আমাদের the higher the gases thus emerge from the unit with a velocity which is much higher than at the entry. Due to increase in velocity, there is momentum of gases flowing through the unit. A reaction of or thrust is in opposite direction is produced, and these propels the aircraft. This method of propulsion is best suited to aircrafts traveling at or above 800 kph. Supersonic এই শব্দে চলবে। বলো কিছু বলতেছো? স্যার টারবাইনের কাজ কি শুধু কম্প্রেসর চালানো, মানে এটার থেকে কি আমি কোনো কাজ করব না? টারবাইনের কাজ শুধুমাত্র ওখানে যে মেকানিক্যাল পাওয়ার দরকার সেই পাওয়ারটা তৈরি করা। আর কোনো কাজ নেই। থ্রাস্ট স্যার কে তৈরি করে? নজল। নজল তৈরি করবে, নজলে তুমি ভেলোসিটি বাড়াবা। স্যার টারবাইন দিয়ে শ্যাফট ঘুরবে না, ওইটা দিয়ে কি আমি প্রপেলার চালাতে পারবো? এখানে তো কোনো প্রপেলার নাই তো, এটা তো জেট, এটা হচ্ছে টার্বো জেট, এখানে কোনো প্রপেলার নাই। এই যে টার্বো জেট, এখানে এটা হচ্ছে কম্প্রেসর, সরি এটা না, এই যে এটা কম্প্রেসর, ঠিক আছে? এটা কম্বাসন চেম্বার, এটা টারবাইন, এখানে কোনো প্রপেলার নাই। প্রপেলার দিয়ে তো তুমি সুপারসনিক রিয়েক্টর জেট ইঞ্জিন। এটা তো গ্যাস টারবাইনের মতো। গ্যাস টারবাইনের মতো না, এটা গ্যাস টারবাইন, দিস ইজ গ্যাস টারবাইন, এটা গ্যাস টারবাইন, এটা হচ্ছে এয়ারক্রাফটের গ্যাস টারবাইন। আর পাওয়ার প্ল্যান্টের গ্যাস টারবাইন ডিফারেন্ট, কম্বাসন চেম্বার গুলা বাইরে থাকে, এটা সব ভিতর, কারণ তোমাকে তো এরিয়া কমাইতে হবে, ডিফারেন্ট ডিজাইন। বুঝা গেল? তাহলে এখানে টারবাইন ইউজ হচ্ছে, কিন্তু এই টারবাইনের কাজ শুধুমাত্র কম্প্রেসরকে চালানো, শুধু কম্প্রেসর না, আরো যদি কিছু পাওয়ার লাগে, মেকানিক্যাল পাওয়ার, সেই সব পাম্প টাম্প চাইতে গেলে পাওয়ার লাগে, পাওয়ারটা তৈরি করার জন্য টারবাইন। টারবাইনের কাজ যদি পাওয়ার তৈরি করে, তাহলে আমি আমার এয়ারক্রাফটের থ্রাস্ট তৈরি করবো। টারবাইনে তো উল্টা, টারবাইনে তো আমার পাওয়ার প্রেসার ড্রপ করতেছে, করে ওয়ার্ক হচ্ছে। আমার তো প্রেসার ড্রপ করে ওয়ার্ক করার জন্য, আমার কাছে প্রেসার ড্রপ করে ভেলোসিটি বাড়ানোর কাজ, যেটা নজল ছাড়া কেউ করতে পারে। এটা হচ্ছে টার্বোজেট। টার্বোজেট ফার্স্ট কাইন্ড অফ জেট, প্রথম হালকা, কারণ ছোট, স্মল ফ্রন্টাল এরিয়া খুব ছোট, পাওয়ারফুল, বেস্ট ফর হাই সুপারসনিক। এই যে বিভিন্ন তোমার ফাইটার, এসব তো টার্বোজেট। তাহলে প্রপেলার তো এত স্পিড না, প্রপেলার স্পিড কত? 400-500 কিলোমিটার পার আওয়ার। টার্বোজেট। নেক্সট হচ্ছে টার্বো প্রপেলার। টার্বোজেট তুমি খেয়াল করে দেখবা, যখন এটা থেমে আসে তখন এখানে যে এয়ারটা ঢুকবে, সেই এয়ারটা ভেলোসিটি তো নাই। যখন সে চলবে তখন সে সামনে একটা এয়ার ভেলোসিটি পাবে, কিন্তু যখন সে থেমে আসে তার সামনে এয়ার ভেলোসিটি নাই। সুতরাং আস্তে 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 একটু করে ঢুকবে, এটা বাড়বে, টারবাইন বাড়বে, কম্প্রেসর। কিন্তু তুমি যদি একটা টার্বো প্রপেলার সামনে বসায় দাও, অর্থাৎ এই টারবাইন দেওয়া কম্প্রেসর চলবে, একটা প্রপেলার চলবে, এখানে একটা প্রপেলার লাগাবে, হয়ে গেল টার্বো প্রপেলার। তাহলে এই টারবাইন কম্প্রেসর চালাবে, প্রপেলার চালাবে, তাহলে প্রপেলার দিয়ে একটা থ্রাস্ট হবে, আবার এই প্রপেলার দিয়া এই এয়ারটা এইদিকে ইজিলি ঢুকবে, তারপর হচ্ছে প্রপেলার ওপেন, এটা ছবি দেখো, এই যে টার্বো প্রপেলার, এই দিক দিয়ে এয়ারটা ঢুকে, এখানে ডিজাইনটা ডিফারেন্ট, এই যে এয়ার ঢুকতেছে,
অর্থাৎ এরকম থাকলে বুঝবো টার্বো প্রপেলার। নেক্সট হচ্ছে এই প্রপেলারটা অনেক বড় হয়ে গেল, আমি যদি এটা একটা ঢাকনা দিয়ে দিই, কাউলিং দিয়ে দিই, কভার দিয়ে দিই, এগুলো টার্বো ফ্যান। যেসব ইঞ্জিন সচরাচর দেখা যায় টার্বো ফ্যান। এই যে তোমার ফ্যান পপুলার যেটা, এটা তুমি ঢেকে দিলা, এটা ফ্যান হয়ে গেল। স্পিড, ফ্যানের স্পিড কমে যাবে, এফেক্টিভ হবে। তাহলে এখানে যেটা হবে, এয়ার এদিকে ঢুকবে। ফ্যান, ফ্যান হচ্ছে মনে করো কম্প্রেশনের একটা স্টেজ, ফ্যান। তাহলে এই এয়ার ঢুকা এই যে কম্প্রেসরে যাবে, কম্প্রেসর, ঠিক আছে, কম্প্রেসর, এখানে তোমার কম্বাসন চেম্বার, টারবাইন, এই যে তোমার নোজল। তাহলে এইটা তো তোমার নোজল। আবার এইখান থেকে এয়ার যে এইখানে মিক্স হবে না, এই এয়ারটা একটা থ্রাস্টের মতো করবে, এই যে এদিকে বেরোবে, এটা একটা প্রপোর্শন সিস্টেমের মধ্যে পড়ে। এই এয়ারটা যাবে, সেও একটা থ্রাস্টের মতো করবে, এই এয়ারটা এদিকে বেরোবে, এটা কখনো মিক্স হবে। তাহলে এদিক দিয়ে যে এয়ারগুলো যখন বের হয়, এতে করে আমার ইঞ্জিনের সাউন্ড কিছুটা রেস্ট্রিকশন। টার্বো ফ্যান ইঞ্জিন, বড় বড় ইঞ্জিন সব টার্বো ফ্যান ইঞ্জিন, বিরাট ইঞ্জিন টার্বো ফ্যান ইঞ্জিন, টার্বো ফ্যান। বুঝতে যাবেন, এদিকে ঢুকা একটা অংশ এয়ার কম্বাসন চেম্বার হয়ে বেরিয়ে যাবে, আরেকটা অংশ বা উপর দিয়া বেরিয়ে যাবে। দিস ইজ টার্বো ফ্যান। টার্বোজেট, কম্প্রেসর, টারবাইন। টারবাইনের পাওয়ার মূলত শুধু কম্প্রেসর। টার্বো প্রপেলার, টারবাইনের পাওয়ার কম্প্রেসরে আসলো, প্রপেলার আসলো। টার্বো ফ্যান, ফ্যান, টার্বো ফ্যান, টারবাইনের পাওয়ার কম্প্রেসরে আসলো, ফ্যানে আসলো। তাহলে এখান দিয়ে এই এয়ার কিছু এদিকে যাবে, কিছু এদিকে যাবে, এটা এদিকে দেখানো হয় কভার থাকে। র্যামজেট, হোয়াট ইজ র্যামজেট? এই যে এখানে কিন্তু কোনো রোটেটিং পার্টস নেই, সুপারসনিকে চলতে হবে। সুপারসনিক, সুপারসনিকে চললে এইটা আমার কম্প্রেসর, এইটাও সরি, এটা হ্যাঁ ডিফিউজার, নোজেল ডিফিউজার, কম্প্রেসর তো না, ডিফিউজার। তাহলে এটা হচ্ছে সুপারসনিক, এটা হচ্ছে সাবসনিক। এই সুপারসনিক ডিফিউজারের প্রেসারের এয়ারের প্রেসার বাড়বে, এটা বুঝতে হবে। এটা র্যামজেট কোথায় চলবে? এয়ার লাগবে, তার মানে এটা স্পেসে না, এটা এয়ারের মধ্যে চলতে হবে, কিন্তু ম্যাক 2 হইতে হবে। ম্যাক 2 না হইলে এই অংশটা কাজ করবে না। আমার ডিফিউজার এখানে কম্প্রেশনটা হচ্ছে র্যাম কম্প্রেশন, র্যাম কম্প্রেশন 2 ভাগ, এই অংশটাও র্যাম কম্প্রেশন হচ্ছে। কিভাবে? এটাকে ডিফিউজার, সুপারসনিক ডিফিউজার, এখানে স্পিড 1 হয়ে গেল, ম্যাক নাম্বার 1। তারপরেও এইটা হচ্ছে আমার সাবসনিক ডিফিউজার, আবার প্রেসার বাড়লো। তাহলে আমি এয়ারের প্রেসার বাড়াইয়া টেম্পারেচার হাই করে ঢুকাই দিলাম কম্বাসন চেম্বারে, ফুয়েল ইনজেক্ট হলো, আগুন ধরলো, পুরাসা কম্বাসন বেড়ে গেল। নো কম্প্রেসর, নো টারবাইন, এটা হচ্ছে ডাক্ট ইঞ্জিন। এইটা ম্যাক নাম্বার 2 অধিক। তার মানে কি? এটা তোমরা যদি দেখো বিভিন্ন জায়গায় দেখবা ক্রাফটের নিচে এটা লাগানো আছে, অর্থাৎ তোমাকে আগে ম্যাক 2 উঠতে হবে, উঠার পরে ইউ হ্যাভ টু স্টার্ট দিস সিস্টেম। তখন তোমার ক্রাফটের কিসে আরো জোরে প্রপেল হবে। বুঝা গেছে? নো কম্প্রেসর, রোটারি কম্প্রেসর, নো টারবাইন, পুরাই ডাক্ট সিস্টেম। দ্যাট এনি ওয়ার্কস। আচ্ছা, আমরা কালকে এটা আবার ডিটেইলস পড়াই দিব, কালকে ইনশাআল্লাহ। রকেট, রকেট হচ্ছে স্পেস। তাহলে রকেট যদি স্পেসে হয় তাহলে আর এইসব জিনিস থাকবে না। নো এয়ার, নো এয়ার, নো এয়ার, কোনো এয়ার বলে কিছু নাই।
কোনো এয়ার নাই, কোনো এয়ার ঢোকার কিছু নেই, কোনো কিছু ঢুকতে হবে। তাহলে কি হবে, রকেটে এয়ার তোমাকে সাথে করে নিতে হবে। এখন আমরা এয়ার সাথে করে তো নিব না, আমাদের এয়ারের অক্সিজেনটাই দরকার মূলত কম্বাসনের জন্য। আমরা অক্সিজেন নিব, কিংবা অক্সিজেন আছে এরকম কিছু না। অক্সিজেন ফুয়েল আমরা নিব, এটাকে বলা হয় প্রোপেলেন্ট। অক্সিজেন ফুয়েল নিয়ে বার্ন করে বের করে দিই, এই যে বের হচ্ছে, ট্রাস্ট হচ্ছে। যদি এটার মধ্যে এনাফ জায়গা না থাকে, আলাদা সলিড রকেট বুস্টার, এক্সটার্নাল ট্যাঙ্ক, আলাদা প্রোপেলেন্ট নিয়ে যাচ্ছে। তারপর এটা যখন খালি হয়ে যাবে, এটা ছেড়ে দেবে, এই শুধু চলে যাবে। প্রোপেলেন্ট, অক্সিডাইজার, ফুয়েল, লিকুইড, সলিড, ক্যাটালিস্ট, অনেক কিছু, সবগুলোই প্রোপেলেন্ট। ক্যাটালিস্ট লাগে যদি কোনো প্রোপেলেন্ট ডিকম্পোজ করতে হয়, কিছু লাগে। ইনার্ট সার্চ, মনোপ্রোপেলেন্ট একটার মধ্যে, বাই প্রোপেলেন্ট আলাদা। হ্যাঁ? বঙ্গবন্ধু স্যাটেলাইট, ফ্যালকন 9 রকেট, রিউজেবল। স্পেসএক্স কোম্পানি এই রকেটটা, ওদের কোম্পানি রকেট। ইঞ্জিন হচ্ছে মার্লিন ইঞ্জিন, প্রোপেলেন্ট হচ্ছে রকেট গ্রেড কেরোসিন RT1, হাইড্রোজেন থেকে এটা সেফ। লিকুইড অক্সিজেন লক্স, LOX 2 স্টেজ, এখানে দুটো স্টেজ, এটা একটা স্টেজ, এইখানে 9টা ইঞ্জিন। এই স্টেজটা মার্লিনের, এই স্পেসএক্স এর এই স্টেজটা, এই ইঞ্জিনটা রিইউজেবল, এটাকে আবার ইউজ হচ্ছে। অর্থাৎ সে উঠাই দিয়া এইটা চলে যাচ্ছে, এটা আবার ব্যাক করতেছে, সাকসেসফুল ব্যাক করতেছে। এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে যখন ওরা লঞ্চ করলো, ওরা আবার ব্যাক করছে। আমরা তোমাদেরকে ভিডিও দেখাবো। মার্লিন ইঞ্জিন, দিস ইজ মার্লিন ইঞ্জিন। ফুয়েল গরম হইয়া, এই চারিপাশে গরম হইয়া ফুয়েল ঢুকতেছে, অক্সিজেন ঢুকতেছে, কম্বাসন চেম্বার, নোজেল। এখানে একটা টারবাইন আছে, টারবাইনের কাজ কি, এইসব বিভিন্ন পাম্পকে রান করা। এই টারবাইন কেমনে চলবে, এই ফুয়েল অক্সিজেন দিয়ে চলবে, বার্ন করে টারবাইন চলবে, টারবাইন দিয়া পাম্প চলবে। এই পাম্প ফুয়েল অক্সিজেনকে কম্বাসন চেম্বারে পাঠাবে, নোজেল থেকে বের হবে মার্লিন ইঞ্জিন। এইখানে ফ্যালকন 9 মিশন প্রোফাইল, এইখান থেকে পুরো আটটা বেরোয়, ঠিক আছে। বেরোনোর পরে, লিফট অফের পরে স্টেজ সেপারেশন হয়ে যায়। এই যে ফার্স্ট স্টেজ সেপারেট হওয়ার আগে এই ইগনিশনটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে এই যে সেপারেট হয়ে গেল, এইটা আমাদের যাবে, এইটা ফার্স্ট স্টেজ ইঞ্জিন। এইটাই আবার, এইটা দেখা গেল যে এইখানে কইটা একটা ড্রোন শিপের উপরে এসে পড়ে সাকসেসফুল। আমরা তোমাদের ভিডিও দেখাবো। এই যাইতে থাকে, ফেয়ারিং তোমার একসময় খুলে ফেলা হয়। তারপর তোমার এই যে ইঞ্জিন, সেকেন্ড স্টেজ ইঞ্জিন, এইটাও তোমার কাটা হয়ে যাবে। এটার আমাদের ভিডিওতে নাই। 26, এটা হচ্ছে 26 মিনিট, আমাদের কাছে 8-10 মিনিট আছে। অর্থাৎ আমাদের কাছে মনে করো এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, ঠিক আছে। আমরা কাল থেকে দেখাবো। এবং এইটাকে আবার ওরা বিভিন্ন কাজে ইউজ করবে, পেলোড করবে। এটা ঠিক আছে। কালকে আমরা ইনশাল্লাহ ট্রান্সফরমেশন শেষ করব এবং ডাইরেক্ট এনার্জি কনভার্সন আলাপ করব। তাহলে আজকে এটা থাক। আচ্ছা স্যার। স্যার আর ফার্স্ট প্রপলশনের পরে কি আর কিছু আছে কিনা স্যার? ট্রান্সফরমেশন পরে ডাইরেক্ট এনার্জি কনভার্সন আছে। স্যার আর কয়টা ক্লাস লাগবে স্যার? ওইটা ডাইরেক্ট এনার্জি কনভার্সন ক্লাস বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা শেষ। ওটা ছোট চ্যাপ্টার, ওটা বাংলার মতন তো, আমি কম পড়াবো না, তাই দেখাই দেবো। আচ্ছা স্যার আমাদের 4-1 এর একটা সিটি বা অ্যাসাইনমেন্ট বাকি ছিল, ওটা কি নিবেন? হ্যাঁ, ওটা তো আলটিমেটলি নিতে হবে।
অনলাইনে আমি- নিয়ে নিবেন আমি তো চাইছিলাম ওইটা সামনাসামনি, কিন্তু সব তো স্যার নিয়ে ফেললে ভালো হয় স্যার, তাহলে আমাদের হ্যাঁ। একটু আচ্ছা, জিনিসগুলো তোমরা ক্লিয়ার হয়ে গ্যাসটা গেল। গ্যাস টারবাইনটা দিয়ে দাও, এইটা শেষ করি, ওইটা ঈদের পরে কোন এক সময়, ঠিক আছে? আচ্ছা স্যার। আমরা লেভেল 4 টার্ম 1 এ সিটি কয়টা নিচ্ছি, অ্যাসাইনমেন্ট কয়টা নিচ্ছি? সিটি 2টা, অ্যাসাইনমেন্ট একটা নিচ্ছিলেন মনে হয়। আচ্ছা, ওটা আছে, তাহলে যদি সেটা হয় একটু আর একটু দেখো। একটা রেজাল্ট দিচ্ছি, একটা অ্যাসাইনমেন্ট আর একটা, আচ্ছা দেখতে হবে, যদি অ্যাসাইনমেন্ট বাকি থাকে ঈদের পরে, যেটাই বাকি থাকুক ওইটা ঈদের পরে দেবো, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো সবাই, মাস্ক পরে। আসসালামু আলাইকুম।